বচনের তৃতীয় পাঠ নিয়ে আলোচনা করব। তৃতীয় পাঠে কী কী আছে সেগুলো একবার দেখে নিই। দেখো, তৃতীয় পাঠে আছে বাক্য কী, বাক্যের সাথে বচনের সম্পর্ক কেমন, বচন কী, যদিও বচন নিয়ে আমরা আগে আলোচনা করেছি। পরেরটা হচ্ছে বচনাকার কী, বচন ও বচনাকারের মধ্যে সম্পর্ক কেমন, এবং নেক্সট পরেরটা হচ্ছে বাক্য ও বচনের মধ্যে সম্ভাব্য পার্থক্যগুলি কী কী হতে পারে। তো চলো আমরা আজকে শুরু করি। দেখো, বাক্য ও বচন। প্রথমে হচ্ছে বাক্য। বাক্য কী? দেখো, বাক্য হলো কতগুলি শব্দের সমষ্টি যা ব্যাকরণগত নিয়ম অনুসরণ করে একটা অর্থকে প্রকাশ করে। তাহলে প্রথম কথা হচ্ছে বাক্যটা কী? বাক্য হচ্ছে কতগুলি শব্দের সমষ্টি, যে শব্দগুলি একটা ব্যাকরণের নিয়মকে যথার্থভাবে অনুসরণ করে একটা অর্থকে প্রকাশ করে। তাহলে আমরা বলতে পারি যে কোনো শব্দ সমষ্টিকে আমরা বাক্য বলবো না, কারণ শব্দ সমষ্টিগুলি যদি সঠিকভাবে ব্যাকরণের নিয়ম অনুসরণ করে একটা অর্থকে প্রকাশ করে তাহলে বলবো যে হ্যাঁ, বাক্যটি হলো একটি অর্থপূর্ণ বাক্য। ঠিক আছে? কারণ এমন কিছু শব্দ এলোমেলো করে বসালে যদি সেই শব্দের সমষ্টি বা বাক্যটি কোনো অর্থকে প্রকাশই না করে তাহলে কিন্তু সেই বাক্যকে আমরা অর্থপূর্ণ বাক্য বলবো না। মনে আছে, দেখো, ফুলটি হয় সুন্দর, বা মানুষটি হয় সৎ, অথবা ছাগল তৃণভোজী প্রাণী ইত্যাদি। তা দেখো, ফুলের সঙ্গে সুন্দরের একটা সম্পর্ক আছে আমরা জানি। দুটি শব্দই প্রাসঙ্গিক, অর্থাৎ ফুলের সাহায্যে আমরা কী বোঝাতে চাইছি? যে ফুলটি হলো একটা সুন্দর বস্তু। ঠিক যেমন মানুষের সঙ্গে সতের বা সৎ শব্দটির যেমন একটা অর্থ আছে, অর্থাৎ আমি মানুষটিকে সৎ ব্যক্তি বলে বোঝাতে চাইছি। ঠিক সেরকম ছাগলটি তৃণভোজী প্রাণী, অর্থাৎ ছাগল হলো একটা তৃণভোজী প্রাণী। তাহলে প্রত্যেকটা শব্দই পরস্পরের সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ বা প্রাসঙ্গিক, এগুলোকে আমরা বলবো অর্থপূর্ণ বাক্য। কিন্তু এমন কিছু শব্দ আছে যেগুলো অপ্রাসঙ্গিক। যেমন দেখো, পরের উদাহরণগুলোতে দেখো বলা আছে যে সোমবারের গায়ের রং নীল। দেখো, সোমবার হচ্ছে একটা সপ্তাহের একটা বারের নাম। সোমবারের সঙ্গে গায়ের রং নীলের কোনো সম্পর্ক নেই। সুতরাং সোমবার এবং গায়ের রং নীল এই দুটি পরস্পর আলাদা বিষয়। তাই এই বিষয়টি হচ্ছে, তাই এই বাক্যটি এটা অপ্রাসঙ্গিক, বা শব্দগুলি এক একটা অপ্রাসঙ্গিক শব্দ। হ্যাঁ, যদি বলতাম যে, বা যদি বলা হতো যে সোমবারের পরের দিন মঙ্গলবার, তাহলে কিন্তু এই বাক্যটি একটা অর্থপূর্ণ বাক্য হতো। ঠিক আছে? তাহলে এগুলো একটা অর্থহীন বাক্য। কিন্তু মনে রাখবে, প্রত্যেকটা শব্দ কিন্তু অর্থপূর্ণ শব্দ, অর্থাৎ প্রত্যেকটা শব্দের একটা সঠিক অর্থ আছে। কিন্তু শব্দগুলি এলোমেলোভাবে বসার জন্য বাক্যটি অর্থপূর্ণ হয়নি, বা সঠিকভাবে না বসার জন্য বাক্যটি অর্থপূর্ণ হয়নি। পরে দেখো, জলের জ্বর হয়েছে। দেখো, জলের রং নীল এটা বললে বাক্যটি হতো অর্থপূর্ণ হতো, কিন্তু জলের জ্বর হয়েছে, জ্বর কখনো জলের হয় না। ঠিক আছে? যে কোনো প্রাণী, পশু প্রাণীর জ্বর হয়, জলের হয় না। সুতরাং জলের সঙ্গে জ্বরের কোনো সম্পর্কই নেই। এই বাক্যটা পুরোপুরি অপ্রাসঙ্গিক, বা শব্দগুলি ব্যাকরণের নিয়ম অনুসরণ করে বসানো হয়নি। ঠিক আছে? এই বিষয়ে দেখো, অধ্যাপক হসপাসকে বলেছেন, জন হসপাসকে বলেছেন যে কোনো শব্দ সমষ্টি অর্থপূর্ণ বাক্য বলে গণ্য হবে কি না তা নির্ভর করে উক্ত শব্দ সমষ্টিকে আমরা কী উদ্দেশ্যে ব্যবহার করছি তার উপর। অর্থাৎ তুমি শব্দকে এমনভাবে বসাবে যাতে তুমি যে অর্থটা প্রকাশ করতে চাইছো সেটা যদি ওই বাক্যের সাহায্যে বা বাক্যের দ্বারা অর্থকে প্রকাশ করতেই না পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্থপূর্ণ বাক্য বলা যাবে না। তাহলে অর্থপূর্ণ বাক্য হতে গেলে কী করতে হবে? তোমার মনের ভাবটাকে পরিষ্কারভাবে বা স্বচ্ছভাবে যেন প্রকাশ করতে পারো। ঠিক আছে? এবং অর্থপূর্ণ বাক্যে কী কী অংশ থাকতে পারে? দেখো, 3টি বিষয় অন্তত থাকতেই হবে, তার মধ্যে 2টো কমন। তাহলে অর্থপূর্ণ বাক্যের কয়েকটা অংশ কী কী থাকতে হবে? 1 উদ্দেশ্যপদ, 2 বিধেয় পদ। ক্রিয়াপদটি অনেক ক্ষেত্রে থাকে না, কিন্তু উদ্দেশ্য এবং বিধেয় এই 2টি পদ অবশ্যই থাকবে। দেখো, ফুলটি হয় সুন্দর, এখানে দেখো ফুলটি হলো উদ্দেশ্যপদ, হয় হলো ক্রিয়াপদ। এখানে হয়কে ক্রিয়াপদ হিসাবে ব্যবহার করা হয়েছে।
আর সুন্দর হচ্ছে বিধেয় পদ। ঠিক আছে, কিন্তু দেখো ছাগল তৃণভোজী প্রাণী, এখানে কিন্তু ক্রিয়াপদ ব্যবহার করা হয়নি, কিন্তু বাক্যটি যা বোঝাতে চাইছে তা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে ক্রিয়াপদ সব ক্ষেত্রে ব্যবহার করা হয় না। ঠিক আছে, আর বাক্য কী কী হতে পারে? বাক্য প্রশ্নমূলক হতে পারে, আদেশমূলক হতে পারে, অনুরোধ সূচক হতে পারে, বিস্ময় সূচক হতে পারে, বর্ণনামূলক বা ঘোষণামূলক ইত্যাদি হতে পারে। তাহলে বাক্য যে কোনো প্রকারের হতে পারে। আর বাক্য কোন কোন কালের হতে পারে? দেখো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনটে কালেরই বাক্য হতে পারে। এইখানেই বাক্যের সঙ্গে বচনের কিছু পার্থক্য আছে। বচনে কী হয়? বচনের ক্ষেত্রে কি দেখো, যে আমরা ব্যাকরণে যাকে বাক্য বলছি, যুক্তিবিদ্যায় কিন্তু তাকেই আমরা বচন বলি। তাই বচনের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। যেমন আমরা বাক্যের ক্ষেত্রে কি, যে বাক্যকে আমরা যে কোনো প্রকারের ব্যবহার করতে পারি, কিন্তু বচনের ক্ষেত্রে একমাত্র ঘোষণামূলক বা বর্ণনামূলক বাক্যকেই বচন হিসাবে করা যায়, গ্রহণ করা যায়। ঠিক আছে, তাহলে কোন বাক্যকে একমাত্র বচন হিসেবে গ্রহণ করা হয়? বর্ণনামূলক বা ঘোষণামূলক বাক্যকে। আর বাক্য কি তিনটি কালের মধ্যে যে কোনো কালের হতে পারে, কিন্তু বচন একমাত্র বর্তমান কালেরই হয়। দেখো বচনের সম্পর্কে আরও ডিটেলসে আমার আগে ভিডিওতে লেখা আছে, করা আছে, যদি অসুবিধা হয় একটু দেখে নেবে, বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এরপর দেখো সাধারণ অর্থে বচন কী। দেখো বচন হচ্ছে অবধারণের ভাষায় প্রকাশিত রূপ। তাহলে অবধারণ বিষয়টা কি? অবদান হচ্ছে দুটি ধারণার মধ্যে একটা মিল বা অমিল প্রত্যয় করা। মিল অমিল বিষয়টা কি? দেখো একটা উদাহরণ দিয়েছি, যে গোলাপটি সুন্দর। এখান থেকে গোলাপটির সঙ্গে সুন্দরের একটা সম্পর্ক আছে। গোলাপ শব্দটি ব্যবহার করলেই, ধারণাটি এলেই আমাদের সুন্দরের ধারণা চলে আসে। সুতরাং আমরা বলতে পারি যে গোলাপের সঙ্গে সুন্দরের একটা, বা গোলাপ ধারণার সঙ্গে সুন্দর ধারণার একটা মিল আমরা প্রত্যয় করতে পারি। ঠিক আছে, ঠিক সেরকম দেখো 2 নম্বরে আছে, দেখো বৃত্ত ত্রিভুজ নয়। দেখো বৃত্ত বলতে আমরা গোলাকার বস্তুকে বুঝি, আর ত্রিভুজ বলতে 3 কোণ বিশিষ্ট বস্তুকে বুঝি। তাহলে বৃত্ত কখনোই ত্রিভুজ নয় আমরা জানি, গোলাকার বস্তু কখনোই ত্রিকোণ বিশিষ্ট বস্তু হতে পারে না। তাহলে এখানে গোলাকারের সঙ্গে ত্রিকোণ বিশিষ্ট বস্তুর একটা অমিল রয়েছে, দুটোর মধ্যে একটা সামঞ্জস্য হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এটা অমিল প্রত্যয় করতে পারছি। এই যে মিল বা মিলের ধারণা এবং অমিলের ধারণা আমরা জানতে পারছি বা প্রত্যয় করতে পারছি, এই মিল বা অমিলের ধারণাকে বলা হচ্ছে অবধারণ। এবং এই মিল বা অমিলের ধারণাকে যখন আমরা নিজের ভাবনার মধ্যে রাখি, তখন সেটা অবদান হয়ে থাকে, হিসাবে থাকে। কিন্তু যখনই সেটাকে আমরা কোনো বাক্যের দ্বারা প্রকাশ করি, তখন সেটা হয়ে যায় বচন। যেমন গোলাপটি হয় সুন্দর, এইটা যখন আমরা বাক্যের দ্বারা বচন হিসাবে ব্যবহার করি, তখন কেমন হয়? গোলাপটি হয় সুন্দর। অথবা বৃত্ত ত্রিভুজ নয়, এটা কেমন হতে পারে? যে কোনো বৃত্ত নয় ত্রিভুজ। তাহলে এভাবে আমরা বচনগুলো করব। দেখো বচন বলতে দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বোঝানো হয়। যেমন সকল মানুষ হয় দ্বিপদ প্রাণী। এবার দুটি পদের মধ্যে স্বীকৃতি অস্বীকৃতি বলতে কি, দেখো সকল মানুষের দ্বিপদ প্রাণী, এখানে দেখো দুটি পদ বলা হয়েছে, দুটি পদ আছে, এক হচ্ছে মানুষ পদ এবং 2 হচ্ছে দ্বিপদ প্রাণী। এবং এই দুটি পদের মধ্যে কি বলা হচ্ছে? মানুষ পদ হচ্ছে উদ্দেশ্য পদ এবং দ্বিপদ প্রাণী হচ্ছে বিধেয় পদ। অর্থাৎ এই দুটি পদের মধ্যে স্বীকার করা হয়েছে। যেহেতু হয় শব্দটি আছে, হয় শব্দের দ্বারা আমরা স্বীকার বা অস্বীকার বুঝি, অর্থাৎ সেটাকে গ্রহণ করা বোঝানো হয়। হ্যাঁবাচক শব্দ মানে সেটাকে গ্রহণীয় বা স্বীকৃতি বোঝানো হয়। ঠিক সেরকম দেখো 2 নম্বর উদাহরণে দেখো কোনো মানুষ নয় অমর। অর্থাৎ মানুষ হচ্ছে উদ্দেশ্য পদ, অমর হচ্ছে বিধেয় পদ। অর্থাৎ এই দুটি পদের মধ্যে দেখো নয় যে সংযোজক আছে, এই সংযোজকের দ্বারা কী বোঝানো হচ্ছে? যে মানুষের সঙ্গে অমরের একটা অস্বীকৃতি বা বর্জনীয় বা স্বীকার করা হয় না এমন বোঝানো হচ্ছে। অর্থাৎ কোনো মানুষ নয় অমর, অর্থাৎ পৃথিবীতে কোনো মানুষই অমর নয়, এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, এটা আবার বচনের কিছু বৈশিষ্ট্য আছে। দেখো বচন সর্বদা ঘোষক বাক্য বা বিবৃতিমূলক বাক্য হবে। কেন হবে? কারণ আমরা জানি, দেখো বাক্য বিস্ময়সূচক হতে পারে, প্রশ্নমূলক হতে পারে বা আদেশমূলক হতে পারে। এই ধরনের বাক্য বা বর্ণনামূলক
কিংবা ঘোষণামূলক হতে পারে। এই সবগুলি বাক্যের মধ্যে একমাত্র ঘোষণামূলক বা বিবৃতিমূলক বাক্যই একমাত্র সত্য বা মিথ্যা হয়। আর আমরা জানি বচন যেহেতু সত্য মিথ্যার ক্ষেত্রে প্রযোজ্য, বা আমরা জানি বচন যেহেতু সত্য বা মিথ্যা হয়, তাই একমাত্র ঘোষকমূলক বা বিবৃতিমূলক বাক্যকেই বচন হিসেবে স্বীকার করা হয়। তাই বচন সত্য বা মিথ্যা হতে পারে। এছাড়া আরও বৈশিষ্ট্য আছে। যেমন বচনের ক্ষেত্রে 4টি অংশ থাকবে, বচন সবসময় বর্তমান কালের হয়, ইত্যাদি ইত্যাদি। দেখো বচন ও বচনাকারের ব্যাখ্যা। বচনাকার কি? দেখো বচন আকার এর মানে হচ্ছে বচনের আকার। অর্থাৎ আমরা জানি বচন করার সময় বচনের আকার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কখনোই বচন করা সম্ভব নয়। তাই বচনের আকার বলতে কী বোঝায়? যে তার ছাঁচ বা কাঠামো বা গঠন প্রণালীকে বোঝানো হয়। তো একটা উদাহরণ দিই, যখন যখন কেউ বাড়ি করে তখন কিন্তু বাড়ি করার আগে কোন স্ট্রাকচারে বা কোন পদ্ধতিতে বা কীভাবে বাড়িটা করলে সুবিধা হয় তার একটা আকার, প্রাথমিক আকার তাকে অবশ্যই আগে থেকে তৈরি করে নিতে হয়। ঠিক আছে, কারণ প্রাথমিক কোনো কিছু আকার ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। কারণ আকার না করলে তুমি কোন পদ্ধতিতে বা কীভাবে তুমি বাড়িটি করবে তার ধারণা তুমি তৈরি করতে পারবে না। তাই আগে থেকে তোমাকে একটা স্ট্রাকচার বা আকার তৈরি করে নিতে হয়। ঠিক সেরকম বচন করার আগে বচনের আকারটা অবশ্যই দরকার, কারণ আকার ছাড়া বচন কখনোই সম্ভব নয়। এখানে দেখো উদাহরণ দিয়েছি যে সকল এস হয় পি। এখানে দেখো এস আমরা জানি প্রথমে একটা উদ্দেশ্য পদ এবং দ্বিতীয়টা হচ্ছে বিধেয় পদ, মানে এসটা হচ্ছে উদ্দেশ্য পদ এবং পি হচ্ছে বিধেয় পদ। এখানে দেখো আমি এসপি বসিয়েছি, তোমরা এক্স ওয়াই জেড ক খ গ ঘ যা খুশি বসাতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো সকল এস হয় পি, আমরা এসের জায়গায় মানুষ শব্দটি ধরলাম এবং পি এর জায়গায় মরণশীল শব্দটি ধরলাম। তাহলে এই যে বচনের আকার, এই বচনের আকার থেকে আমরা কী পাবো? সকল এসের জায়গায় মানুষ বসাচ্ছি, তাহলে সকল মানুষ হয় মরণশীল এবং এটাকে বলা হচ্ছে বচন। অর্থাৎ বচনের আকারে যদি কোনো বাস্তব রূপ আমরা প্রদান করি তাহলে সেটা হচ্ছে বচন। দেখো বচন আকারের আরেকটা উদাহরণ আছে যে কোনো এস নয় পি, কোনো জায়গায় আমরা মানুষ এবং পি এর জায়গায় মানুষের শব্দটি বসাচ্ছি, পদটি বসাচ্ছি। তার মানে কোনো মানুষ নয় মরণশীল। এবার বচন সত্য বা মিথ্যা হয় কিভাবে? বচন সাধারণত সত্য বা মিথ্যা হয় সবসময় বাস্তব দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে। দেখো প্রথম যে বচনটি আছে সকল মানুষের মরণশীল। আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটা মানুষই মরণশীল, কারণ এই পৃথিবীতে অমর মানুষ বলে কেউ নেই। সুতরাং সকল মানুষের মরণশীল এটা কিন্তু সার্বিকভাবে সত্য। ঠিক আছে, তাহলে বচনটি আমরা সত্য হিসাবে গ্রহণ করব। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় যে উদাহরণটা আছে যে কোনো মানুষ নয় মরণশীল। আমরা জানি মানুষ মরণশীল, কারণ আগেও মানুষ মৃত্যু হয়েছে, মানুষের এখনও মানুষের মৃত্যু হচ্ছে, সুতরাং মানুষ মরণশীল এটা আমরা জানি। সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে কোনো মানুষ নয় মরণশীল, তাহলে এটা পুরোপুরি মিথ্যা বচন। তাহলে ওপরটা হচ্ছে সত্য বচন এবং নিচেরটা হচ্ছে বা 2 নম্বরটা হচ্ছে মিথ্যা বচন। তাহলে বচনের সত্য মিথ্যার যাচাই করা হচ্ছে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বা বাস্তবের পরিপ্রেক্ষিতে আমরা বচন সত্য না মিথ্যা সেটা অনুমান করতে পারবো বা নির্ণয় করতে পারবো। দেখো বচনাকারটাকে আরেকটাভাবে ব্যাখ্যা করা যায়। দেখো বচনাকার হলো পদ গ্রাহক রূপ কতগুলি বর্ণ প্রতীক। পদ গ্রাহক রূপ বর্ণ প্রতীক মানে বর্ণ প্রতীক বলতে যে কোনো শব্দ আমরা বর্ণ বসাতে পারি, যেমন এস পি এক্স ওয়াই জেড ক খ গ ঘ ইত্যাদি। সেই বর্ণ প্রতীকের জায়গায় যখন কোনো বাস্তব রূপ দিই তখন সেটা বচন হয়ে দাঁড়ায়। তাহলে বচনাকারে কী বলছে? যে বচনাকার হলো পদ গ্রাহক রূপ কতগুলি বর্ণ প্রতীকের সন্নিবেশ বা সমষ্টি, যেখানে কোনো পদ থাকে না, কিন্তু যখন ওই পদ গ্রাহক রূপ বর্ণ প্রতীকের জায়গায় কোনো পদ বসানো হয় তখন সেটা বচন হয়, যেটা আমি আগে বললাম। তাহলে ক এবং খ হলো দুটি পদ গ্রাহক। পদ গ্রাহক কেন বলছি? কারণ পদ বসার আগে যে পদ গ্রাহক কেন বলছি? কারণ পদ বসার আগে যে বর্ণ প্রতীক ব্যবহার করা হয় সেটাকে বলা হয় পদ গ্রাহক, যেহেতু সেটা পদের জায়গায় ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং সেখানে যখনই আমরা ওই বর্ণ প্রতীকের স্থানে পদ বসাবো তখন সেটা হয়ে যাবে বচন। যেমন সকল ক হয় খ,
এখানে কয়ের জায়গায় আমি দেখো এখানে আছে কয়ের জায়গায় শিশু এবং ক্ষয়ের জায়গায় সরল, তাহলে কি লিখব? সকল শিশু হয় সরল। তাহলে এই বচনটি সত্য বচন, কারণ আমরা জানি সমস্ত শিশুই সরল হয়। ঠিক সেরকম 2 নম্বর যে উদাহরণটি আছে যে কোনো ক নয় খ, অর্থাৎ কয়ের জায়গায় আমি শিশু বসাবো এবং ক্ষয়ের জায়গায় সরল, তাহলে কী হচ্ছে? কোনো শিশু নয় সরল, তাহলে এটা পুরোপুরি মিথ্যা বচন। ঠিক আছে, এরপর দেখো বাক্য এবং বচনের মধ্যে কি কি সম্ভাব্য পার্থক্য হতে পারে এগুলো দেখে নাও একটু, পরীক্ষায় আসে অনেকবারই। ঠিক আছে, দেখো বাক্য যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলি। অন্যদিকে কি অবধারণে ভাষায় প্রকাশিত রূপকে বচন বলি। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে বাক্য মাত্রই সত্য বা মিথ্যা হতে পারে না। হ্যাঁ, বাক্য সত্য মিথ্যা হতে পারে না, কারণ প্রশ্নমূলক যে বাক্য সেক্ষেত্রে আমরা সত্য মিথ্যার প্রশ্ন খুঁজে পাই না, তাই বাক্য মাত্রই সত্য মিথ্যার প্রশ্ন হতে নাও পারে। বচন মাত্রই সত্য মিথ্যা হবে, কারণ বচন আমরা জানি যে বচন সবসময় বর্ণনামূলক বা ঘোষণামূলক হয়, আর ঘোষণামূলক বাক্য মানেই সেটা হচ্ছে সত্য মিথ্যা হবে। ঠিক আছে, তাই বচন সত্য মিথ্যা হবে। 3 নম্বর হচ্ছে বাক্য অতীত বর্তমান ভবিষ্যৎ যে কোনো কালের হতে পারে। একদম ঠিক, বচন শুধুমাত্র বর্তমানকালেরই হয়, যেটা আগে বলেছি আমরা। বাক্যের 2টি অংশ অবশ্যই থাকে, উদ্দেশ্য ও বিধেয়। বচনের 4টি অংশ থাকে, পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। 5, বাক্যের ক্ষেত্রে গুণ ও পরিমাণ সবসময় স্পষ্টভাবে উল্লেখ থাকে না, যেমন শিশুরা সরল, এখানে তো গুণের কোনো উল্লেখ নেই বা পরিমাণের উল্লেখ নেই। ঠিক আছে, বচনের ক্ষেত্রে গুণ ও পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করতে হয়, যেমন সকল শিশু হয় সরল, এখানে পরিমাণ উল্লেখ আছে সকল এবং গুণের উল্লেখ আছে হয়। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে বাক্য মাত্রই বচন নয়, কারণ একমাত্র ঘোষক বাক্যই বচন, তাই সব বাক্যকে বচন বলা যায় না। ঠিক, বচনের ক্ষেত্রে দেখো বচন মাত্রই বাক্য, আমরা জানি বচন মাত্রই বাক্য, কারণ বাক্যর সাহায্য নিয়েই বচন তৈরি করতে হয়, সুতরাং বচন করতে গেলে বাক্য অবশ্যই দরকার, কারণ বচন হতে গেলে বাক্য অবশ্যই দরকার। ঠিক, 7 নম্বর আছে বাক্য দিয়ে যুক্তি গঠন করা যায় না বলে বাক্যকে যুক্তির অবয়ব বলা হয় না, আর বচনের দ্বারা যুক্তি গঠন করা হয় বলে বচনকে যুক্তির অবয়ব বলা হয়। 8 নম্বর হচ্ছে বাক্যের ক্ষেত্রে নঙর্থক শব্দ চিহ্নটি বিধেয়ের অংশ হিসাবে ব্যবহার হয়। ঠিক, কারণ উদ্দেশ্য পরে বাকি অংশটাই আমরা বিধেয় হিসাবে চিহ্নিত করতে পারি। আর বচনের ক্ষেত্রে নঙর্থক চিহ্নটি সংযোজক হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়ের সংযোজক রূপেই চিহ্নিত ব্যবহার করা হয়। আজকে আলোচনার মধ্যে যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোন জায়গায় কী অসুবিধা হচ্ছে জানাবে, এবং যদি মনে হয় যে এটা রিপিট করে আরও ভালোভাবে ব্যাখ্যা করার প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, গুড বাই।